অষ্টম শ্রেণীর সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা একটি নতুন অধ্যায় শুরু করেছিলাম, অধ্যায় 12 মহাকাশ উপগ্রহ। গত সেশনে আমরা পার্ট 1 ও পার্ট 2 নিয়ে কথা বলেছিলাম। তোমাদেরকে আমি আগেই বলেছি এটি একটি বিবৃতিমূলক অধ্যায়, নেগেটিভ টাইপ চ্যাপ্টার। এখানে মোটামুটি ইনফরমেশনগুলো মনে রাখতে হবে এবং চর্চা করতে হবে, তা না হলে আসলে এগুলো মনে রাখা বা পরীক্ষা হলে দিয়ে আসা একটু ডিফিকাল্ট হবে। আজ আমরা শুরু করব পার্ট 3 থেকে। আজকে আমাদের সেশন শুরু হবে পার্ট 3, প্রাকৃতিক উপগ্রহ। প্রাকৃতিক গ্রহ ও আমরা আগেই বলেছি যে গ্যালাক্সিতে আমরা বাস করি, তার নাম ছায়াপথ। এর ছায়াপথে রয়েছে সূর্য ও তার পরিবার, যাকে সৌরজগৎ বলা হয়। সূর্য এবং তার পরিবারের সদস্যগুলোকে একত্রে সৌরজগৎ বলা হয়। সৌরজগতে রয়েছে সূর্য এবং এটি কেন্দ্র করে ঘুরছে 8টি গ্রহ। আমরা সবাই গ্রহগুলোর নাম জানি: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। প্লুটো আগে গ্রহ হিসাবে বিবেচনা করা হতো, বাট এটি একটি গ্রহাণু, তাই একে সৌরজগতের অংশ থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে আমরা প্রাকৃতিক গ্রহের বা গ্রহের সংজ্ঞা কি লিখতে পারি? সৌর জগতে সূর্যের চারিদিকে আবর্তনরত ঘূর্ণায়মান বৃহদাকার বস্তুগুলোকে গ্রহ বলে। 8টি গ্রহ ঘূর্ণায়মান রয়েছে। আচ্ছা, গ্রহগুলোর নাম বললাম: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আগেই বলেছি প্লুটো গ্রহ থেকে বাদ দেওয়া হয়েছে, এটিকে গ্রহাণু হিসাবে চিহ্নিত করা হয়েছে। আচ্ছা, এবার আমরা আসি পরবর্তী টপিকে। কোন কোন গ্রহে রয়েছে একাধিক উপগ্রহ। আচ্ছা, উপগ্রহের সংখ্যাটা হবে গ্রহের চারিদিকে যারা ঘূর্ণায়মান থাকে তাদেরকে উপগ্রহ বলে। একাধিক উপগ্রহ রয়েছে, যারা গ্রহকে কেন্দ্র করে ঘুরে তাদেরকে উপগ্রহ বলে। তাহলে যারা গ্রহকে কেন্দ্র করে ঘুরে তাদের উপগ্রহ বলে। আচ্ছা, যেমন পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘূর্ণায়মান, তাই চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ। আচ্ছা, সুতরাং পৃথিবী সূর্যের একটি গ্রহ এবং চাঁদ পৃথিবীর উপগ্রহ। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, গ্রহের জন্মের সময় এক একটি নক্ষত্রকে ঘিরে কয়েকটি মহাজাগতিক মেঘ আবর্ত হতো। এই নক্ষত্রের আকর্ষণ ঘনীভূত হয়ে অবশেষে জমাট বেঁধে
গ্রহে রূপান্তরিত হয়। একইভাবে আবার গ্রহের চারিদিকে জমা মহাজাগতিক মেঘ থেকে উপগ্রহের সৃষ্টি হয়েছে। এসব উপগ্রহ হলো প্রাকৃতিক উপগ্রহ। তাহলে প্রাকৃতিক উপগ্রহের সংখ্যা কি? যেসব উপগ্রহ যেসব উপগ্রহ আপনা আপনি সৃষ্টি হয়েছে তাদেরকে প্রাকৃতিক উপগ্রহ বলে, যেমন চাঁদ। একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, গ্রহ উপগ্রহের নিজস্ব কোনো আলো নেই, এরা সূর্যের আলো দ্বারা আলোকিত হয়। সূর্যের আলো তাদের উপর পড়লে তাদের প্রতিফলিত হয়ে আলোকিত হয়। এখন আমরা জানার চেষ্টা করব আমাদের সৌরজগতের গ্রহগুলোর কোনটির কতটি উপগ্রহ রয়েছে। পৃথিবী একটি, মঙ্গল দুইটি, বৃহস্পতি ছয়টি, শনি, বৃহস্পতি ছয়টি, 67টি, মিস্টেক, 67টি, শনি 62টি, ইউরেনাস 27টি, নেপচুন 14টি। এরা সবই প্রাকৃতিক উপগ্রহ। এবার আমরা জানার চেষ্টা করব কৃত্রিম উপগ্রহ কি এবং এর ইতিহাস কোথা থেকে রচিত হয়েছে। কৃত্রিম উপগ্রহ মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশযান পৃথিবী কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাদেরকে কৃত্রিম উপগ্রহ বলে। তাহলে কৃত্রিম উপগ্রহ সংখ্যাটি হচ্ছে মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশ যান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাদেরকে কৃত্রিম উপগ্রহ বলে। রকেটের সাহায্যে এসব উপগ্রহকে উৎক্ষেপণ করা হয়। পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের প্রভাবে চাঁদের মতো এরাও এদের কক্ষপথে ঘুরে। কৃত্রিম উপগ্রহ চাঁদের তুলনায় অনেক ছোট এবং চাঁদের তুলনায় অনেক নিচু দিয়ে পৃথিবীকে আবর্তন করে। নির্দিষ্ট কক্ষপথে ঘোরার জন্য এদের প্রয়োজনীয় দ্রুতি থাকতে হয়। পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা যত বেশি হবে তার দ্রুতির মান
ততই কম হবে, ফলে পৃথিবীকে প্রদক্ষিণ করতে এরা বেশি সময় নেবে। আমরা জানি 24 ঘন্টায় পৃথিবী একবার নিজ অক্ষের চারিদিকে ঘুরে আসে, সুতরাং কোনো কৃত্রিম উপগ্রহ যদি 24 ঘন্টায় পৃথিবীকে চারিদিক থেকে ঘুরে আসে তাদেরকে বলা হচ্ছে পৃথিবী থেকে স্থির বলে মনে হবে, এদের নাম ভূ স্থির উপগ্রহ। যেসব উপগ্রহ পৃথিবীর সাপেক্ষে 24 ঘন্টায় একবার একে আবর্তন করে সেগুলোকে বলা হচ্ছে ভূ স্থির উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ মহাকাশ যাত্রার ইতিহাসটা আসলে খুব বেশি দিনের নয়, তারপরে এর গুরুত্ব অনেক বেশি। তোমরা জেনে অবাক হবে যে মহাকাশ যাত্রার প্রথম পদক্ষেপ সূচিত হয় 1957 সালের 4 অক্টোবর। এই যাত্রায় সূচনা করেন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। তারা স্পুটনিক 1 নামক কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করেন। স্পুটনিক শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ সঙ্গী। এই বছর 2রা নভেম্বর স্পুটনিক 2 নামে আরেকটি কৃত্রিম উপগ্রহ তারা মহাকাশে পাঠান। প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহের নাম এক্সপ্লোরার 1। এই উপগ্রহ 1958 সালের 2রা ফেব্রুয়ারি মহাকাশে পাঠানো হয়। ভস্কোট 1 নামে সোভিয়েত কৃত্রিম উপগ্রহ মানুষ নিয়ে প্রথম পৃথিবীকে প্রদক্ষিণ করে। মানুষটি প্রথম মহাকাশে গিয়েছিলেন, তার নাম হচ্ছে ইউরি গ্যাগরিন। তিনি 1961 সালের 12 এপ্রিল ভস্কোট 1 করে কৃত্রিম উপগ্রহে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন। ভস্কোট 6 নামক কৃত্রিম উপগ্রহ চড়ে প্রথম সোভিয়েত মহিলা মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা মহাকাশ ঘুরে আসেন 1963 সালে। ইন্টেলসেট 1 কৃত্রিম উপগ্রহের পাঠানো হয় বাণিজ্যিক ব্যবহারের জন্য, যোগাযোগ ব্যবস্থার জন্য। এটিকে যোগাযোগ উপগ্রহ বলা হয়। রিমোট সেন্সিং বা দূর অনুধাবনের জন্য পাঠানো প্রথম উপগ্রহ হলো ল্যান্ডসেট 1। একে পাঠানো হয় 1972 সালে আন্তর্জাতিক যোগসূত্র স্থাপনের জন্য অ্যাপোলো ও সোয়ুজ টেস্ট প্রকল্পের নামে একটি কৃত্রিম উপগ্রহ প্রথম পাঠানো হয় 1975 সালে। পৃথিবীর বিভিন্ন দেশে এ পর্যন্ত মহাকাশে হাজার হাজার কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে। কয়েক শত কৃত্রিম উপগ্রহ বর্তমানে ব্যবহার করা হচ্ছে এবং হাজার হাজার অভিজ্ঞত কৃত্রিম উপগ্রহের অংশবিশেষ মহাকাশে ধ্বংস হিসেবে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। আসি আমরা পার্ট 5 কৃত্রিম উপগ্রহের কক্ষপথ চলা বা ভ্রমণ। কৃত্রিম উপগ্রহগুলো কক্ষপথে কিভাবে চলে বা ভ্রমণ করে সেটি সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। পৃথিবীর চারিদিকে ঘোরার জন্য কেন্দ্রমুখী বল বা টানের প্রয়োজন হয়। কৃত্রিম উপগ্রহের উপর পৃথিবীর আকর্ষণ বল বা অভিকর্ষণ বল এই কেন্দ্রমুখী বল যোগান দেয়। হিসাব করে দেখা গেছে যদি কোনো কৃত্রিম উপগ্রহকে পৃথিবী পৃষ্ঠ থেকে 250 কিলোমিটার উচ্চতায় তুলে দেয় পৃথিবী পৃষ্ঠের সমান্তরালে, কিন্তু প্রতি সেকেন্ডে প্রায় 8 কিলোমিটার বেগে ছেড়ে দেওয়া হয়, তবে কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে। আমি আবারও বলছি, একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘুরবে কি ঘুরবে না বা কিভাবে ঘুরবে তার নির্ভর করে কিছু বিশেষ ব্যাপারের উপর। কারণ কৃত্রিম উপগ্রহটি ঘূর্ণনের সময় পৃথিবীর কেন্দ্র বরাবর কেন্দ্রমুখী বল প্রয়োগ করে। হিসাব করে দেখা গেছে যে যদি কোনো কৃত্রিম উপগ্রহকে পৃথিবী থেকে প্রায় 250 কিলোমিটার উপরে উঠিয়ে পৃথিবী পৃষ্ঠের সমান্তরালে প্রতি সেকেন্ডে 8 কিলোমিটার পার আওয়ার বেগে দেওয়া হয়, তাহলে কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে, কিন্তু এর উপর তুলে কোনো বস্তু এত বেশি বেগ দেওয়া সম্ভব হয় না, কারণ
বস্তুদ্বয়ের সাথে তীব্র ঘর্ষণ এই তাপপ্রবাহ বস্তুটি পুড়ে ছাই হয়ে যায়। 3টি রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট উচ্চতায় তুলে পরে ভূপৃষ্ঠে সমান্তরালে বেগ দেওয়া হয়। তখন কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে। কৃত্রিম উপগ্রহ কিভাবে পৃথিবীর চারিদিকে ঘুরে সেই সম্বন্ধে আমরা নিজে জানবো। তাহলে আমাদের আজকে এই পর্যন্ত শেষ হচ্ছে। আর এই পাঁচের হচ্ছে কৃত্রিম উপগ্রহের চলা। আমরা কৃত্রিম উপগ্রহে পড়তে চাইলে একটি কথা আমাদেরকে বারবার মনে রাখতে হয়, সেটা হচ্ছে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট। এটি আমাদের জন্য একটি অবিস্মরণীয় মাইল ফলক। আমাদের অনেকগুলো কর্মতৎপরতার এটি একটি অংশ ছিল। এইটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এই স্যাটেলাইটটি আসলে একটি যোগাযোগ স্যাটেলাইট। তথ্য আদান প্রদানে এই স্যাটেলাইটটি ব্যবহৃত হয়। এই স্যাটেলাইটে রয়েছে ট্রান্সপন্ডার, যা আমাদেরকে তথ্য রিলে করে আমার পৃথিবীতে পাঠায়। এবং আবারও বলছি, এই বঙ্গবন্ধু কৃত্রিম উপগ্রহটি বা বঙ্গবন্ধু 1 উপগ্রহটি একটি ভূস্থির উপগ্রহ। তার সেটি একটি নির্দিষ্ট জায়গায় বসে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে, যা তোমাদের আমরা আগেই বলেছি। তাহলে আজকের পড়াটা তোমরা কি কি শিখলে আমি আবার একটু বলছি। আমরা পার্ট 3-এ পড়লাম প্রাকৃতিক গ্রহ এবং উপগ্রহ। প্রাকৃতিক গ্রহ কাকে বলে, প্রাকৃতিক উপগ্রহ কাকে বলে, তারা কতটি সংখ্যা আছে, সৌরজগতে কতগুলো আছে, সেই সংখ্যা সম্বন্ধে আমরা মোটামুটি একটা ধারণা দিলাম। উপগ্রহের সংখ্যা কোন গ্রহের জন্য কত। তারপর আমরা কৃত্রিম উপগ্রহের সংখ্যাতে চলে আসলাম। মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাদেরকে কৃত্রিম উপগ্রহ বলে, যার তোমাদের সাথে এটা নিয়ে কথা হয়েছে। এরপরে পার্ট 5 হচ্ছে কৃত্রিম উপগ্রহ চলা ও ভ্রমণ। কৃত্রিম উপগ্রহ কিভাবে চলে আগেই বলেছি। এটিকে একটি নির্দিষ্ট উচ্চতায় এনে রেখে তারপর পৃথিবীর সমান্তরালে 8 কিলোমিটার/সেকেন্ড বেগে ছেড়ে দিলে এটি ভূস্থ উপগ্রহ পরিণত হতো। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি এই অধ্যায়ের এই পাঠগুলোর অংশ। আরও এই অধ্যায়ে আরও পাঠ আছে, টোটাল 2টা। আমরা নেক্সট ক্লাসে এই 2টি পাঠ শেষ করব এবং সেই সাথে চ্যানেলটি শেষ হবে বলে আমরা আশা করি। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ।